বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় টানা দুদিন বৃষ্টিপাত, নিম্নাঞ্চল প্লাবিত, জনজীবনে দুর্ভোগ। চট্টগ্রামে দিন দুপুরে ঘুমন্ত অবস্থায় মায়ের কোল থেকে শিশু চুরি, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল ঘটনা, উদ্ধার অভিযানে পুলিশ। রাজধানীতে ধর্ষণের পর হত্যার 2 মামলায় গ্রেফতার 5, বন্ধুত্বের ফাঁদে ফেলে ঘটনা ঘটায় আসামিরা, ব্রিফিংয়ে পুলিশ। পরীক্ষা নেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের বাধা, সংঘর্ষ, তারিখ আগে ঘোষণা হলেও নোটিশ আকারে জারি পড়ে। এবং অনুমতি না নিয়ে বিদেশ যাওয়ায় বেগম জিয়াকে ফিরিয়ে এনে বিচার কাজ পরিচালনায় রাষ্ট্রপক্ষের আবেদন, 24শে জুলাই শুনানি। প্রবাসী সময় সঙ্গে আমি বিথি হক। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় হালকা ও ভারী বৃষ্টিপাত হয়েছে। টানা 2 দিনের এই বৃষ্টিতে রাস্তাঘাটে সৃষ্টি হয় জলাবদ্ধতা, বিভিন্ন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে বন্দরের পণ্য উঠানামা কার্যক্রম। ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নিম্নচাপের প্রভাবে বরিশালে সারাদিনই হালকা আবার কখনো মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আকাশ মেঘলা থাকায় গত 2 দিনে দেখা মেলেনি সূর্যের, এতে ব্যাহত হয় স্বাভাবিক জনজীবন। মানিকগঞ্জে গত 2 দিনের বৃষ্টিতে বেড়েছে জনদুর্ভোগ। গত 2 দিনের টানা বৃষ্টিতে খুলনার রয়্যালের মোড়, বাইতিপাড়া, খালিশপুর ও দৌলতপুর সহ নগরীর বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। বাড়িঘরে পানি ওঠায় ভোগান্তি বেড়েছে মানুষের। অনেক এলাকায় হাঁটু সমান পানিতে চলাচল করছে বাসিন্দারা। জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েন নগরবাসী। পানিতে তো সম্পূর্ণ তলায় গেছে, এখন আমরা কোথায় যে কিভাবে যাব? সারা রাস্তা সমস্ত জায়গায় পানি ভরে গেছে, রিক্সা গাড়ি কোনো কিছু পাওয়া যাচ্ছে না। সেই দৌলতপুর থেকে আসছি, ওদিকে রাস্তা যথেষ্ট উঁচু, তারপরেও পানি হাঁটু সমান। রিক্সা তো আসতেছেই না, রিক্সা ভাড়া ডাবল নিচ্ছে, অটো তো আসতেছে না, এই পর্যন্ত খুব ভোগান্তি। নিম্নচাপের কারণে উত্তাল রয়েছে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর ও পর্যটন কেন্দ্র কুয়াকাটার সমুদ্র। মাছ ধরা ট্রলার নিয়ে আলিপুর, মহিপুর ও মৌডুবি সহ বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছেন জেলেরা। এদিকে মংলা বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে 11টি জাহাজ থেকে পণ্য খালাস। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। অতিরিক্ত বৃষ্টি ও পাহাড়ি ঢলে পদ্মা ও কীর্তিনাশা নদীর পানি বাড়া অব্যাহত রয়েছে। এতে শরীয়তপুরে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হচ্ছে। অন্যদিকে যমুনা নদীর পানি কমায় স্বাভাবিক হতে শুরু করেছে জামালপুর ও আশপাশের এলাকার মানুষের জীবনযাত্রা। পদ্মার পানি বাড়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে শরীয়তপুরে। ডুবে আছে বসতঘর ও নলকূপ। মানবতার জীবনযাপন করছেন অন্তত 30,000 মানুষ। ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে জাজিরা ও নড়িয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা। নিঃস্ব হয়েছেন হাজারো মানুষ। যমুনার পানি কমায় জামালপুরে স্বাভাবিক হতে শুরু করেছে বন্যা পরিস্থিতি। বসতঘরে ফিরতে শুরু করেছেন মানুষ। তবে দুর্গত এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। 10 দিনের বন্যায় বিভিন্ন এলাকার আঞ্চলিক সড়ক ডুবে মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বন্যা পাটপুর তলায় লয়ে গেছে, ধান পাট হয় নাই, ঘর দুয়ার উড়ার মতন কোনো জায়গা নাই, সব স্থান ভাঙ্গে লয়ে যেতেছে, জায়গা জমিন যাহা তো আছে সব লয়ে যেতে, ধান পাট রাত দিন 24 ঘন্টা নদী ভাঙতেছে। এটা 24 ঘন্টা ভাঙে, আল্লাহ যদি রক্ষা না করে তাহলে আমাদের আর কোনো উপায় নেই। বন্যা প্রভাবে মানুষ খাদ্য পায় নাই, গরু বাছুর হাঁসপালা সব ভাসে গেছে গা। সমস্ত রাস্তা পাখি ভেঙে গেছে, মানুষ চলাফেরা খুবই কষ্ট করেছে, পায়ে হাঁটা ছাড়া যাওয়ার কোনো উপায় নাই। সিলেটে ধীরে ধীরে নামতে শুরু করেছে বন্যার পানি। গত 2 দিনে সুরমা ও কুশিয়ারা নদীর পানি কোনো কোনো পয়েন্টে 50 সেন্টিমিটার পর্যন্ত কমেছে। তবে দুর্ভোগ কমেনি বানভাসীদের। মাসখানেক ধরে পানিতে ভাসছে ফেঞ্চুগঞ্জ উপজেলার কাটালপুর এলাকা। এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতে নৌকায় একমাত্র ভরসা। স্থানীয়রা জানান 2004 সালের ভয়াবহ বন্যার পর এবছরে দীর্ঘস্থায়ী এ বন্যায় আবারও নিঃস্ব হয়েছেন তারা।
এদিকে সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমায় কিছু কিছু এলাকার বসত ঘর থেকে পানি নামতে শুরু করেছে। এই অবস্থায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণে সহায়তা চেয়েছেন দুর্গতরা। সরকারি হিসেবে জেলায় 1700 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর বানভাসীদের সহায়তায় ইতোমধ্যে 500 টন চাল ও প্রায় 10 লাখ টাকা সরকারি সহায়তা দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও পানি নামার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি এবং পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে। কুড়িগ্রাম, নীলফামারী এবং লালমনিরহাট এরা কিন্তু পানি মোটামুটি বিপদসীমার নিচে চলে আসছে এবং অনেক জায়গায় কিন্তু পানি আমাদের দেখছি একদম মানুষ ঘরে যেতে শুরু করেছে। কিন্তু এই পানি নামার সাথে সাথে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, তারপর মাদারীপুর, এদিকে চাঁদপুর হয়ে ভোলা এই অঞ্চলগুলি কিন্তু প্লাবিত হতে পারে। আগাম ব্যবস্থা আমরা করতে বলেছি। প্রত্যেকটা জেলা প্রশাসনের হাতে আমরা খাদ্য সামগ্রী ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি। তাদের যা যা প্রয়োজন নির্দেশনা দেওয়া হয়েছে, যা চাইবেন আমরা দিব। প্রবাসী সময় আরো থাকছে। বরিশালে ইয়াবা বহনে রাজি না হওয়ায় সাপুড়েকে কুপিয়ে আহতের ঘটনায় নারী কাউন্সিলর গ্রেফতার, সাপুড়ে হাসপাতালে ভর্তি। মাদক নিয়ন্ত্রণে সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক সংস্থার প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, হিরোইন, ইয়াবা সহ যে কোনো মাদকের বিস্তার রোধে সংশ্লিষ্টদের কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মাদক পাচার রোধে ইতোমধ্যে নাফ নদীতে সাময়িকভাবে মাছ ধরা বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া অসংক্রামক রোগ প্রতিরোধে চিকিৎসকদের সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এর আগে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছে একনেকে অনুমোদিত সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর উন্নয়ন ও সম্প্রসারণ বিষয়ক বিভিন্ন নকশা উপস্থাপন করে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। আদালতের অনুমতি না নিয়ে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ায় বেগম খালেদা জিয়াকে দেশে ফিরিয়ে এনে বিচার কাজ চালানোর আবেদন করেছেন দুদকের আইনজীবী। তবে বিষয়টি আমলে নিলেও বৃহস্পতিবার কোনো আদেশ দেননি আদালত। বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, কোনো নিষেধাজ্ঞা না থাকায় তার বিদেশ যেতে বাধা নেই। চিকিৎসার জন্য গত 15 জুলাই লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বিদেশে অবস্থান করলেও তার বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতি মামলার কার্যক্রম রয়েছে সচল। বেগম জিয়ার অনুপস্থিতিতেই বৃহস্পতিবার সকালে বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে শুরু হয় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার এদিনের কার্যক্রম। এ মামলায় বেগম জিয়ার আত্মপক্ষ সমর্থনে অবশিষ্ট বক্তব্য গ্রহণের দিন ধার্য থাকলেও তিনি উপস্থিত না থাকায় শুরুতেই কার্যক্রম পরিচালনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন দুদকের আইনজীবীরা। আদালতের অনুমতি না নিয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ায় বেগম জিয়ার জামিন বাতিল করে দেশে ফিরিয়ে আনার জন্য আবেদন করেন তারা। এ নিয়ে শুনানি হলেও এদিন কোনো আদেশ দেননি আদালত। এই যে তার বিদেশ গমন এবং মাননীয় আদালতকে অবহিত না করণ এবং মাননীয় আদালতে এই মামলার বিচারের যে প্রতিবন্ধকতা সৃষ্টি, এই সমস্ত কার্যক্রমের উপরে আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে মামলার কার্যক্রমকে আগায় নিয়ে যাওয়ার জন্য তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে মামলার পরবর্তী কার্যক্রমকে নিষ্পন্ন করার জন্য আমরা আবেদন করেছি। আবেদনের কি হলো? মাননীয় আদালত সেই বিষয়ে আবেদন গ্রহণ করেছেন, উভয় পক্ষের শুনানি হয়েছে। এখন মাননীয় আদালত সেটার সময় আদেশ দিবেন। তবে চিকিৎসার জন্য বেগম জিয়ার বিদেশ গমনকে স্বাভাবিক হিসেবেই দেখছেন তার আইনজীবীরা। বিষয়টি আদালতকে অবহিত করে সময় আবেদনও করেন তারা। জামিনের কোনো কন্ডিশন ছিল না যে কোর্টকে অবহিত করতে হবে। উনি চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছেন এবং বিদেশে যাওয়ার ব্যাপারে কোনো এম্বার্গো ছিল না এবং কোন রকম নিষেধাজ্ঞা ছিল না আদালত থেকে। সুতরাং যথাযথ আইন অনুযায়ী উনি গিয়েছেন, এর আগে উনি গিয়েছেন। এতে আমার মনে কোনো কিছু ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করি না। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কর্মকর্তাকে জেরা করেন বেগম জিয়ার আইনজীবীরা। জেরা শেষে আগামী 24শে জুলাই পর্যন্ত মামলা দুটির কার্যক্রম মুলতবি ঘোষণা করেন বিচারক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা।
চট্টগ্রামে দিন দুপুরে মায়ের কোল থেকে ঘুমন্ত অবস্থায় 2 মাসের এক শিশু চুরি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বায়ুজিদের কুঞ্জছায়া আবাসিক এলাকার ইউসুফ কলোনিতে এ ঘটনা ঘটে। পরে পাশের সড়কের সিসিটিভির ফুটেজ দেখে শিশু শরীফকে চুরির বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। পাশের ঘরের সাবেক ভাড়াটিয়া শিশু চুরির সঙ্গে জড়িত বলে ধারণা স্বজনদের। স্বজনরা জানান, বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর বায়েজিদের কুঞ্জছায়া আবাসিক এলাকার ইউসুফ কলোনির নিজ ঘরে 2 সন্তানকে নিয়ে ঘুমাচ্ছিলেন মা আমেনা বেগম। কিছুক্ষণ পর পাশে শিশু সন্তান শরীফকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তারা। কোথাও না পেয়ে পরে থানায় অভিযোগ করেন পরিবারের সদস্যরা। যতক্ষণ আসলে এতক্ষণ ঘুম যাই না, আমার বই রয়েছি, কারণ আসছে আর খেতা গাদাই ফ্যান লাগাই দিয়ে হচ্ছে, খেতা কাপু হয়ে বেলা খেতা কাপু মনার খেতা দেখছি আর মনা নেই। আর বাচ্চা গাছ আই গো, আর বাচ্চা আনি দেন গো। আর কিছু না, শুধু আমার ছেলে যেতেছি আর এটার প্রতিবাদ চাই। দরজার সামনে এসে বলছে একটু আমাকে পানি খাও। মহিলা পানি না খাই বাসার ভিতরে ঢুকে গেছে। ঢুকে বাচ্চার হাত ধরে বলে যে বাবা তুই বাঁচবি তো, তুই ভালো আছিস নি। নিশ্চয়ই এই কলোনির মানুষে কেউ ষড়যন্ত্র করছে যে অমুক রুমে অমুক বাচ্চা আছে। অভিযোগের পর সড়কের সিসি ক্যামেরার ফুটেজ দেখে শিশু শরীফকে চুরির বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। তাকে উদ্ধারে পুলিশের অভিযান চলছে। আমরা এলাকার ভিডিও ফুটেজ দেখছি যে একজন মহিলা সন্দেহজনকভাবে যাচ্ছে, তার ওনার ভিতরে বাচ্চাটা থাকতে পারে। ঘটনার সঙ্গে সঙ্গে আমি নিজে সহ আমরা পুরো এলাকা রেকি করছি এবং আমাদের একাধিক টিম মাঠে আছে। শিশু শরীফের বাবা ফজলুর রহমান হিউম্যান হলারের চালক বলে জানা গেছে। তারা প্রায় 1.5 বছর ধরে এই কলোনিতে বসবাস করছে বলে জানিয়েছেন প্রতিবেশীরা। সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর কদমতলীতে ধর্ষণের পর হত্যার আলাদা 2 মামলায় 5 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার কদমতলী থানা পুলিশ তাদের গ্রেফতার করে। বৃহস্পতিবার সকালে আসামিদের ডিএমপি মিডিয়া সেন্টারে হাজির করা হয়। পুলিশ জানায়, বন্ধুত্বের ফাঁদে ফেলে এ ঘটনা ঘটায় আসামিরা। 18 জুন রাতে রাজধানীর কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকার একটি বাসা থেকে পারুল নামের এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। সেই সূত্রে সাভার ও ডেমরা এলাকা থেকে জামাল খান আর রাজীব হাওলাদার নামে 2 জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, এই 2 আসামি পূর্ব পরিচিত থাকায় নিহত পারুলের বাসায় ইফতারের দাওয়াতে যায়। পরে কোমল পানীয়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে ধর্ষণ করা হয় পারুলকে। আর ধর্ষণের পর নিহতের মৃত্যু নিশ্চিত করে মোবাইল, স্বর্ণালংকার আর টাকা নিয়ে পালিয়ে যায় তারা। ঘটনার সময় তাৎক্ষণিকভাবে কে বা কারা ঘটনা ঘটিয়েছে আমরা জানতাম না। আমরা প্রযুক্তির সহায়তা নিয়ে পারুলের সাথে পূর্ব পরিচিত কারা কারা ছিল এদেরকে সর্ট আউট করতে করতে আমরা এই 2 জন আসামিকে জামাল এবং রাজীবকে গ্রেপ্তারে সমর্থ হই। এদিকে চলতি মাসের 10 তারিখে কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকা থেকে ফরিদা নামের আরেক নারীর লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, সেদিন রাতে শামীম, সাগর আর জাকির নামের এই 3 আসামি শারীরিক সম্পর্ক স্থাপনের জন্যই নিহত ফরিদার বাসায় যায়। পরে তাকে ধর্ষণ করে হত্যা করে পালিয়ে যায়। শামীম এবং জাকির এরা মাঝে মাঝে আসা যাওয়া করতো এই বাসায়। ভিকটিম যখন চিৎকার করতেছিল তখন চাকুটা সে মুখের ভিতর দিয়ে দেয়। তাৎক্ষণিকভাবে পরবর্তী অন্য 2 জন আসামিও তাকে সহায়তা করে হাত পা চিপে ধরে তাকে মেরে ফেলে। আমরা মামলার সাথে সংশ্লিষ্ট সকল আলামতকে সংগ্রহ করেছি এবং এই আসামিদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। আসামিরা তাদের এই যে অপকর্ম এটা কিন্তু আমাদের কাছে স্বীকার করেছে। 2 মামলার এই 5 আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। আমরা মানুষকে নিরাপত্তা দেই। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। আগামী 15 দিনের মধ্যে 7 দফা দাবি মেনে না নিলে নিজ নিজ কলেজের সামনের সড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়া 7টি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে শাহবাগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালনের সময় এই ঘোষণা দেয় তারা। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে 6 শিক্ষার্থী আহত হন, আটক হন বেশ কয়েকজন। এদিকে কলেজগুলোর বিভিন্ন বর্ষের শিক্ষার্থীর পরীক্ষার তারিখ আরও 2 দিন আগে ঘোষণা হলেও নোটিশ আকারে জারি করা হয় বৃহস্পতিবার। পুলিশের মুহুর্মুহু টিয়ারশেল নিক্ষেপ, বিপরীতে আন্দোলনরত শত শত শিক্ষার্থী। দাবি ছিল দ্রুত পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হোক।
এ দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 10টা থেকে শাহবাগের প্রজন্ম চত্বরে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা, কিন্তু শুরুতেই পুলিশই বাধার মুখে পড়তে হয় তাদের। এক পর্যায়ে ব্যানার প্ল্যাকার্ড হাতে শান্তিপূর্ণভাবে মানববন্ধনে দাঁড়ান তারা। মানববন্ধন শেষে বিক্ষোভ কর্মসূচি পালন করতে জাদুঘরের সামনে বসে পড়েন শিক্ষার্থীরা। মুহুর্মুহু স্লোগানে দাবি তুলে ধরেন তারা। আমাদের আগে যদি ন্যাশনাল বের হয়ে যায় তাহলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডার নেওয়ার কি দরকার ছিল? আমরা তাদের আন্ডারে চাইতে চাই না, আমরা আমাদের চাবিতে ফিরে যেতে চাই। 7টা দাবি, যে এই 7টা দাবি অবশ্যই পূরণ করতে হবে। বিক্ষোভ শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে আরো তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়। দাবিগুলো যদি আমাদের সম্পূর্ণ করা না হয়, পরবর্তী 15 দিন পরে 4টি কলেজের সামনে প্রধান সড়কগুলা অবরোধ করে এরপর শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে পুলিশের সাথে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে। আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল সহ নিকটস্থ বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হঠাৎ করে পুলিশ আমাদের উপর আক্রমণ হলো, পিছন থেকে আমাদের উপর আক্রমণ করলো, আমাদের উপর গুলি করলো, লাঠিচার্জ করলো। পুলিশ প্রশাসন আমাদের উপর কেন টিয়ারশেল নিক্ষেপ করলো? আমরা তো কারো ক্ষতি করিনি। পুলিশ আমাদের উপর কেন লাঠিচার্জ করবে? আমাদের উপর কেন কায়দা নিক্ষেপ করে আমাদের আহত করে ফেলছে? প্রতিবাদে শিক্ষার্থীরা আজিজ সুপারমার্কেটের সামনের রাস্তা অবরোধ করলে পুলিশের প্রচেষ্টায় আধা ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন শেষে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠে। রাস্তা অবরোধ করতে চাইলে বাধা দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। তারা এদিকে আসার নাম করে এই শাহবাগ মোড় দখলের চেষ্টা করে। আমরা যখন তাদেরকে বাধা দেই, আমাদের উপর উপর্যুপরি ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে, তখন আমরা তাদেরকে রিসপেক্ট করতে বাধ্য হই। শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7টি কলেজের বিভিন্ন বর্ষের পরীক্ষার তারিখ চূড়ান্ত করে নোটিশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত তিতুমির কলেজের 3য় বর্ষের ছাত্র সিদ্দিকুর রহমান আর দেখতে পাবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। সিদ্দিকুরের সহপাঠীরা জানান, বৃহস্পতিবার দুপুরে সংঘর্ষের সময় পুলিশের রাবার বুলেট সিদ্দিকুরের চোখে লাগে। অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল থেকে তাকে নিয়ে যাওয়া হয় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। তবে পুলিশ জানিয়েছে ছাত্রদের ওপর রাবার বুলেট ছোড়া হয়নি। স্থির চিত্রে দেখা যায় পুলিশের অনেকটা কাছেই অবস্থান করছিল তিতুমির কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান। চোখে আঘাতের পর রাস্তায় লুটিয়ে পড়ে সে। তারপর বিক্ষোভরত শিক্ষার্থীদের সহায়তায় নিয়ে যাওয়া হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে পাঠানো হলো জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। সহপাঠীরা জানান, সিদ্দিকুর রহমান তিতুমির কলেজের 3য় বর্ষের ছাত্র। রটের ওয়াল থাকে, ওইটা আমি দিয়ে চাইছি ওনাকে নিয়ে যেতে, যে উনি পড়ে গেছে, রক্ত ছুটছে, ওনাকে আমি হসপিটাল নিয়ে যাই। তো অনেক পুলিশ বলতেছে, জানা তুমি কোথায় যাও? আমি বলছি যে আমার ফ্রেন্ড। না, তোমার ফ্রেন্ড দরকার নাই, আমরা দেখবো। বললাম যে আপনার ফ্র্যাকচারটা কি? তারপর উনি বলছে ডান চোখে অনেক ফ্র্যাকচার হয়েছে, বাম চোখটায় কিছু ফ্র্যাকচার হয়েছে। যেমন স্যারের সাথে কথা বলছি, চোখে নাকি আলো আসতেছে না, এরকমের তারা দেখছে এই আর কি। আর ওর কথা বলতে বলছে, ওর জিজ্ঞেস করছে যে তুমি কি কিছু দেখতে পারতেছো? ও কিছু দেখতে পারতেছে না। এরকম একটা আচরণ করলো, এটা আসলে আমরা এখনো বুঝতেছি না। বাট প্রথম ভালোই ছিল। তো এটাই আর কি প্রশ্ন, যে এখনো চোখটা যে চলে গেল বা এটা ইয়ে কি? আমরা তো কোনো এখানে কোনো পলিটিক্যাল ইয়েতে যাইনি, আমরা এখানে গেছি জাস্ট আমাদের একটা প্রতিবাদ করতে। রমনা থানা কর্তৃপক্ষ জানায়, কোনো রাবার বুলেট ছোড়া হয়নি, শুধু ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছিল মিছিলে। এক গ্রুপ তারা বলে যে আমরা এখন শাহবাগ মোড় দখল করবো। আমরা বলি না, শাহবাগ মোড়ে যাওয়া যাবে। এই কথাবার্তার পর্যায়ে ওর ভিতর থেকে ইট মারে। তখন আমরা এখান থেকে বাঁশি দেওয়া হয়। পরে কয়েক রাউন্ড গ্যাস শেল অর্থাৎ টিয়ার শেল নিক্ষেপ করা হয়। একটা রাবার বুলেট ছোড়া হয় না, নট এ সিঙ্গেল। ইটের পর্যায়ে একটা বড় ফুলের টব আছে না, হাতের সাইজের ফুলের টব একটা মারে। ওই ফুলের টবটা পুলিশের গায়ে না লাগে, ওদেরই আরেকজনের কপালের এখানে লাগে, জোরে এসে লাগে। এইটাই ও আহত হয়। এরই মধ্যে সিদ্দিকুরের চোখের অবস্থান নির্ণয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে বলে জানিয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ছাত্রলীগ বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। সম্প্রতি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আয়োজিত এক মানববন্ধনে উপাচার্যকে নিয়ে কটূক্তির প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসে অবস্থান নেন শিক্ষকরা। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আব্দুল কাইয়ুমের অভিযোগ, এ সময় তাদের উপর হামলা চালায় ছাত্রলীগের কর্মীরা। তাদের ব্যানার ছিনিয়ে নেওয়ার পর শ্রেণীকক্ষের কয়েকটি বেঞ্চ ভাঙচুর করা হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ছাত্রলীগ নামধারী কেউ এসে মানববন্ধনকারীদের উপরে হামলা চালায়, তাদের ব্যানার ছিঁড়ে নেয়। এদেরকে আইডেন্টিফাই করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে, সিন্ডিকেটে যাবে, সিন্ডিকেট যে শাস্তি দেয় সেই শাস্তি তাদের মাথাতে নিতে হবে। প্রবাসী সময় আরো থাকছে। ভারতের নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ 65% বেশি ভোট পেয়ে নির্বাচিত হলেন দলিত সম্প্রদায়ের এই প্রার্থী। বেগম খালেদা জিয়া লন্ডন থেকে আর ফিরে আসবেন না এমন কথা বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি খুব এমন ভাষায় কথা বলছেন যে ভাষায় তার কাছ থেকে আমরা আগে কথা শুনিনি, এবং আমরা প্রত্যাশা করি না যে এত বড় একটা রাজনৈতিক দল, এত পুরনো একটা রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক এই ভাষায় কথা বলবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া পালিয়ে গেছেন দেশ থেকে, এটা তো কোন আহাম্মকও বিশ্বাস করবে না। তার ভাষাটা কি হবে যে সম্পূর্ণ মিথ্যা কথা বলে চরিত্র হনন, এটা ওই স্তরের নেতার কাছে আমরা আশা করি না। লন্ডনে বসে প্রণীত বিএনপি সহায়ক সরকারের রূপরেখা দেশের জনগণ কখনোই মানবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্তমঞ্চ ময়দানে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা ও সদস্য সংগ্রহ অনুষ্ঠানে তিনি একথা বলেন। আসলে ভয় পায় এদেশের জনগণকে, তাই এখানে রূপরেখা তৈরি সাহস যোগ্যতা কোনটাই নেই। মেড ইন লন্ডন মার্কা সহায়ক সরকার এদেশের জনগণ মেনে নেবে না, মেনে নিতে পারে। তাদের একজন লন্ডনে পালিয়ে আছেন মামলার হয়ে, তাই বিএনপিকে নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের 92তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন, চিকিৎসা নয় ষড়যন্ত্রের উদ্দেশ্যে লন্ডনে গেছেন বিএনপি চেয়ারপারসন। বেগম খালেদা জিয়া রমজানের সময় বলেছিলেন, প্রতিদিন ইফতার পার্টি করে করে বলেছিলেন ঈদের পরে আন্দোলন শুরু হবে, ঈদের পরে আন্দোলন করার জন্য বেগম খালেদা জিয়া লন্ডন চলে গেছে। অনেকে বলছে তিনি আর ফেরত আসবেন কিনা সন্দেহ আছে। লন্ডনে বসে ষড়যন্ত্র করছেন, শুধু চিকিৎসা নয়, সেখানে ষড়যন্ত্র করছেন। সুষ্ঠু একটা নির্বাচন হবে, এটাকেই বিএনপি সবচেয়ে বেশি ভয় পায়। তার জন্যই আজকে এত ষড়যন্ত্র, এত কথাবার্তা এবং নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা। অহেতুক নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবেন না। সংবিধান সংশোধন করার কোনো দাবি কোনো অবস্থাতেই পূরণ হবে না আপনাদের। পরিষ্কার কথা, আমরা কোন রকম আপোষ ফর্মুলা, আপনাদের সাথে কোনো আপোষ ফর্মুলার কোনো প্রশ্ন সুযোগ নাই। নির্বাচন করবে নির্বাচন কমিশন, সংবিধান সম্মতভাবে নির্বাচনকালীন সরকার পরিচালনা করবে আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বরিশালে ইয়াবা বহনে রাজি না হওয়ায় এক সাপুড়েকে কুপিয়ে আহত করার ঘটনায় বরিশাল সিটি কর্পোরেশনের নারী কাউন্সিলর ইশরাত আমান রূপাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, সাপের বাক্সে মাদক বহন করতে রাজি না হওয়ায় গত সোমবার রাতে মদিনা মসজিদ এলাকায় সাপুড়ে মান্না পাহাড়িকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মহিলা কাউন্সিলর ইশরাত আমান রূপা সহ 6 জনকে আসামি করে মান্নার স্ত্রী কাজল বেগম কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। এরপর মামলার প্রধান আসামি ইশরাত আমান রূপাকে গ্রেফতার করে পুলিশ। আহত সাপুড়ে মান্না বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওনার নির্দেশে হুকুমে যে একজন সাপুরিকে উনি কিছুদিন আগে কয়েকজন দুর্বৃত্তরা হামলা করে, তো ওই অভিযোগে ওনার মামলা হয়েছে, আমরা ওনাকে গ্রেফতার করেছি। বরিশালে এক চা বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে মুলাদি উপজেলা সেলিমপুর এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায় জয়ন্তী নদী সংলগ্ন সেলিমপুর খালে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। যশোরের স্ত্রীকে হত্যার পর হাসপাতালে লাশ ফেলে পালানোর অভিযোগ উঠেছে সিআইডির এক কর্মকর্তার বিরুদ্ধে। গৃহবধূ স্বজনদের অভিযোগ জমি লিখে না দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে। এলাকাবাসী জানান প্রায় 15 বছর আগে সাতক্ষীরা পাটকেলঘাটা উপজেলার সুরুলিয়া গ্রামের বাসিন্দা ও পুলিশের সিআইডি কর্মকর্তা আজিজুল ইসলাম সবুজের সঙ্গে বিয়ে হয় সদর উপজেলার চৌঘাটা এলাকার মরিয়মের। নিহতের স্বজনদের অভিযোগ বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের জন্য চাপ দেয় সবুজ। গত শুক্রবারও সবুজ যৌতুকের জন্য মরিয়মকে হুমকি দেয় বলে অভিযোগ করেন স্বজনরা। সবশেষ বৃহস্পতিবার দুপুরে গুরুতর অবস্থায় যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে মরিয়মকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে মরিয়মের লাশ ফেলে কৌশলে পালিয়ে যায় সবুজ। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নিহতের স্বজনরা। বুনাইটা উনি বলে যে এই জায়গা আমার নামে লিখে দে, সেখান থেকে ওরে লিখে দেয় না। তার পরবর্তীতে ও আর কি মারধর করে, এভাবে জ্বালা যন্ত্রণা দেয়। ওনার ভাই ফোন দেয় আমার মামার কাছে, দিয়ে বলে আপনার বাইক নেই এরকম সদর হসপিটালে ভর্তি আছে। ওখানে এসে দেখে যে আমার বোন মারায়, ও নাই, ও আসছে পালায়, ও রাখে গেছে ওনার নিজের প্রাইভেটে। যশোর হাসপাতাল মর্গে লাশটি আসে, লাশটি আসার পরে লাশ আমরা সংবাদ পাই লাশের সুরাতাল করি, সুরাতাল করে পোস্টমর্টম রিপোর্ট আসার পরে পরবর্তী আমরা ব্যবস্থা নেব। খুলনায় 6 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের সিমেট্রি রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায় বাসায় কেউ না থাকায় শিশুটিকে নিজের ঘরে ডেকে নেয় প্রতিবেশী সবজি বিক্রেতা মাজেদ গাজী। পরে তাকে ধর্ষণ করে। এ সময় মেয়েটি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত মাজেদ গাজীকে আটক করে পুলিশ। ওইখানে ডেকে নিয়ে যায়, তারপর ও যা বলছে যে ওরে রেপ করেছে। জীবন কারাদণ্ড হোক, ওজন জিন্দিকে বাড়ুতে না পারে, জীবনের জন্য কোনো সময় দুনিয়া পৃথিবীর মুখজন না দেখতে ফ্যামিলি সব কারাদণ্ড হোক, আমি এটাই চাই। আমরা খবর পেলাম, আমার খবর পাওয়ার পরে মেয়েটা তো 250 মিটার চলে গেছে, আমি সেখানে গেছি, মেয়েটাকে জিজ্ঞাসাবাদের তথ্য পেয়েছি। বাই দিস টাইমে আমরা যে মজিদ গাজী যে আসামি তাকে পুলিশে পাঠাতে দেওয়া হয়েছে। এবার প্রবাসের খবর। বর্তমানে বাংলাদেশে উন্নত জীবনের নিশ্চয়তা রয়েছে উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল বলেছেন, প্রবাসীদের উচিত দেশের উন্নয়নের অংশীদার হওয়া। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করবে বলে মন্তব্য করেন তিনি। এদিকে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ দেশের সরকারি ও বেসরকারি স্বাস্থ্য খাতকে জবাবদিহির আওতায় আনার কথা জানান। জাতিসংঘের উচ্চ পর্যায়ের রাজনৈতিক ফোরামের সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর রিপোর্ট। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরে 10 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী উচ্চ পর্যায়ের রাজনৈতিক ফোরামে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে স্বপ্রণোদিত জাতীয় পর্যালোচনা প্রতিবেদন দাখিল করে বাংলাদেশ। এই বিষয়ে বুধবার বিকেলে জাতিসংঘ সদর দফতরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতিসংঘের বাংলাদেশ মিশন। প্রযুক্তির হস্তান্তর ও তহবিল সংগ্রহ বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর সামনে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল বলেন, বাংলাদেশ প্রয়োজনে নিজেই সব চ্যালেঞ্জ জয় করে লক্ষ্য অর্জন করবে। আজকে আমাদের পৃথিবীতে সবচেয়ে বাংলাদেশ হলো এক অনন্য উদাহরণ। আপনারা অবাক হয়ে যাবেন, এই যে আমেরিকাতে আমরা আছি এখন, যেখানে আমরা বসে আছি, তাদের ঋণের পরিমাণ, তাদের যে উন্নয়ন বছরের বার্ষিক উন্নয়নের 185% হচ্ছে তাদের ঋণ, আর আমাদের ঋণের পরিমাণ হচ্ছে মাত্র 42%। যে আমরা 2030-এর অনেক আগেই আমাদের জিডিপির পরিমাণ হবে সিঙ্গাপুরের উপরে, মালয়েশিয়ার উপরে, অস্ট্রেলিয়ার উপরে।
মুখ্য সচিব আবুল কালাম আজাদ বলেন, এসডিজি অর্জনে দেশের স্বাস্থ্য খাতকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। সুপেয় পানি সরবরাহ, সেই সঙ্গে সুষ্ঠু পয় নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে সুনির্দিষ্ট কর্মসূচি হাতে নেওয়ার কথা উল্লেখ করেন তিনি। মেল এবং ফিমেল আগে ছিল এরকমটা যে মেলদের জন্য বেড বেশি ছিল, ফিমেলদের জন্য বেড কম ছিল। এখন সমান এবং কোনো জায়গায় বেশি স্যার। আমরা বাংলাদেশ পানি এবং স্যানিটেশন উভয় ক্ষেত্রে আমাদের এশিয়ার অন্য দেশগুলোর সবগুলোর চেয়ে এগিয়ে আছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করেছেন 2019-এর মধ্যে সকল স্কুলে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত হাইজেনিক ওয়াটার এন্ড স্যানিটেশন থাকবে। সংবাদ সম্মেলনে বলা হয়, এবারের সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধি দল এসডিজি অর্জনে করণীয় বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছে। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পর বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্কের আরও উন্নতি হবে বলে মনে করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেক। ব্রিটেনের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশ সুবিধা বহাল থাকবে বলেও জানান তিনি। বুধবার লন্ডনে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজিত মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, বিদেশিদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করেছে বর্তমান সরকার। লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট বশির আহমেদের পরিচালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপুমণি। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বাংলাদেশ সফর এবং 21 থেকে 23 অক্টোবর সিলেটে গ্লোবাল এনআরবি বিজনেস কনভেনশন 2017 এর উপর নির্মিত দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো কিভাবে বাড়ানো যায়, আগামী 2 বছর আমি সে বিষয়ে কাজ করে যাব। আমি মনে করি বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বিনিয়োগের সুযোগ রয়েছে। বাংলাদেশ সরকার বিদেশিদের বিনিয়োগ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। আমি এই বিষয়ে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী, অর্থমন্ত্রী সহ অনেকের সঙ্গে আলোচনা করেছি। বাংলাদেশের সিকিউরিটি অসাধারণ সুন্দরভাবে চলছে, ওখানে কোনো কারণ নেই। আমি শুধু বলবো, আপনারা আসেন, বাংলাদেশে নিজের চোখে দেখেন, এটা আপনাদের দেশ। আর আগেও আমরা একসঙ্গে কাজ করেছি, আপনারাও আমাদের স্বাধীনতা সংগ্রামে একটা বিরাট রোল প্লে করেছেন। প্রবাসীদের সুরক্ষা আইনের পাশাপাশি তাদের জানমালের নিরাপত্তায় আইন প্রণয়নের দাবি জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিরা। শারজাহ আওয়ামী লীগ আয়োজিত ঢাকসুর সাবেক ছাত্রনেতা আল মামুনের বিদায় সংবর্ধনা ও শারজাহ আওয়ামী লীগের নতুন কমিটির পরিচিতি অনুষ্ঠানে বক্তারা এ দাবি জানান। রাখাল কুমার গোপের সভাপতিত্বে এবং নাসির উদ্দিন কাউসারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ, মোহাম্মদ সেলিম সহ অনেকে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের 57 ধারায় আটককৃত সব সাংবাদিকের মুক্তি, মামলা প্রত্যাহার এবং 57 ধারা বাতিলের দাবিতে প্রতিবাদ সভা করেছে সৌদি প্রবাসী সাংবাদিক ফোরাম প্রসাফ। রিয়াদের মারজান কফি হাউসে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবুল বশির। সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল আমিন, দপ্তর সম্পাদক আরিফুর রহমান, প্রচার সম্পাদক সাইফুল অপূর্ব সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, প্রবাসে সাংবাদিকতা করলেও দেশের কোনো সাংবাদিক নির্যাতনের শিকার হলে সেটা সাংবাদিকদের হৃদয়ে রক্তক্ষরণের জন্ম দেয়। সাংবাদিকদের বিরুদ্ধে 57 ধারার ভয়াবহতা সব মাত্রা ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা। তাই সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করার আগে তা প্রাথমিকভাবে প্রেস কাউন্সিলকে তদন্ত করার দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন তারা। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সাউথ এশিয়ান ফ্রি মিডিয়া অ্যাসোসিয়েশন আয়োজিত গোলটেবিল বৈঠকে তারা এ মন্তব্য করেন। 57 ধারার নামে সাংবাদিকদের হেনস্থা করা বন্ধের দাবি জানিয়ে সাংবাদিক নেতারা বলেন, গণমাধ্যম কর্মীদের কণ্ঠরোধ করতেই এই ধারা সংযোজন করা হয়েছে। এক কোটি টাকা সাংবাদিককে জরিমানা করতে পারে এবং মানে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে, মার্শাল লকেও ছাড়াই গেছে।
একটা কেস করে দিয়ে রাত্রে এসে গ্রেপ্তার করে নিয়ে যাবেন, এটা চলবে না। আমরা বলেছি প্রেস কাউন্সিলকে আপনারা একটা দায়িত্ব দেন। তো জেনুইন যারা সাইবার ক্রাইম করতেছে, জেনুইন যারা ক্রাইম মানে ডিজিটাল ক্রাইম তাদের ধরতে পারেন না, আর এটার নামে সাংবাদিকদেরকে ধরা হচ্ছে, কারণ সাংবাদিক তো ইনোসেন্ট। আর ব্যবহারেরও তো একটা মাত্রা থাকা দরকার, সে আইন আমাদের সঙ্গে আলোচনা করে করতে হবে, সম্পাদক, সিনিয়র সাংবাদিক। দেশের বাইরের খবর। 65% বেশি ভোট পেয়ে ভারতের 14তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন বিজেপি সমর্থিত প্রার্থী রামনাথ কোবিন্দ। এর মাধ্যমে ভারতের ইতিহাসে দ্বিতীয়বারের মতো দলিত সম্প্রদায়ের কেউ রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। এর আগে 1997 সালে প্রথমবারের মতো দলিত সম্প্রদায়ের KR নারায়ণ রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি ছিলেন ভারতের 10ম রাষ্ট্রপতি। রামনাথ কোবিন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পছন্দের প্রার্থী ছিলেন। 17 জুলাই অনুষ্ঠিত ভোটে অন্তত 99% ভোট পড়ার পর থেকে গণমাধ্যমগুলো রামনাথের এগিয়ে থাকার আভাস দিয়ে আসছিল। লোকসভা ও বিভিন্ন রাজ্যের বিধানসভাগুলো 4800 সদস্য ভোট দেন। ক্ষমতাসীন বিজেপি ছাড়াও জনতা দল ইউনাইটেড, বিজু জনতা দল, AIADM, তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির মতো আঞ্চলিক দলগুলো গোবিন্দকে সমর্থন দেয় পাল্লা ভারী ছিল তার। পেশায় আইনজীবী 71 বছর বয়সী গোবিন্দ বিহারের রাজ্যপাল হওয়ার আগে 2 দফায় রাজ্যসভায় সদস্য নির্বাচিত হন। নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী কংগ্রেস নেতৃত্বাধীন ইউপি এর প্রার্থী মীরা কুমার। 24 জুলাই বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ক্ষমতা ছাড়ার পরদিন 25 জুলাই শপথ গ্রহণ করবেন ভারতের নতুন রাষ্ট্রপতি। ক্রিকেটের খবর। টানা কয়েকটি ম্যাচে রান না পাওয়ার কারণে পজিশন নিয়ে প্রশ্ন উঠছে, এমনটাই মনে করেন বাংলাদেশ জাতীয় দলের ব্যাটসম্যান সাব্বির রহমান। নিজের চাওয়া নয়, দলের প্রয়োজনে যে কোনো পজিশনে ব্যাট করতে প্রস্তুত বলে জানালেন তিনি। যে কোনো ফরম্যাটে সুযোগ পেলে রান করতে মরিয়া এই হার্ড হিটার। আমি রান করতে পারিনি, সমস্যাটা এখানেই। যদি রান করতে পারতাম তো 5, 6, 7, 9, 10 কোনো ফ্যাক্ট ছিল না। আসলে রানটা বড় বিষয়। রান করলে হয়তো 3ও ভালো ছিল, রানটা করতে পারলে 10ও খারাপ ছিল। তো আমি চেষ্টা করবো ভাই যে পজিশনে আমি খেলে না কেন রান করার জন্য আর ভালো খেলার জন্য। টেস্ট ম্যাচ না, আমি আসলে খুব মরিয়া একটা ম্যাচ খেলার জন্য, কারণ আমি লাস্ট 3 ম্যাচ 4 ম্যাচ তো ভালো খেলতে পারিনি। ওই স্মৃতিতে এখনো আমি খোঁচা দেয় আমাকে যে রান করতে পারিনি, হয়তো বা খারাপ লাগছে, মন খারাপ। বাট আমি এটা যে সিরিজ হোক না কেন, T20 হোক বা ওয়ানডে হোক বা টেস্ট হোক, ওটা যদি আমি ভালো খেলতে পারি তাহলে হয়তো আমি ওই স্মৃতিগুলো ভুলতে পারবো। লাস্টে অনেক ক্রিকেট খেলছি, প্রায় 8-9টা সিরিজ খেলছি, তো ওরকম ফিটনেস ক্যাম্প হয় নাই। তো বেসিক্যালি ফিটনেসটার জন্য হচ্ছে নেক্সট যে 1 বছরের জন্য আর কি আমরা যেন ফিট থাকতে পারি, এই জন্য আর কি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 4 ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টকে সামনে রেখে 13 সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। দলে নতুন 2 মুখ টম ওয়েস্টলে ও দাউদ মালান। এ দুজনের যে কোনো একজনের টেস্ট অভিষেক হতে যাচ্ছে ওভালে। সিরিজে এখন 1-1 সমতা বিরাজ করছে। প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ধরাশায়ী করে সিরিজে দারুণ শুরু করেছিল স্বাগতিক ইংল্যান্ড, কিন্তু ট্রেন্ট ব্রিজে বড় ব্যবধানে হারের কারণে সমালোচনা ঝড় উঠেছে ব্রিটিশ গণমাধ্যমগুলোতে। তাই দল নির্বাচনে কিছুটা নড়ে চড়ে বসেছে ইংলিশ ক্রিকেট বোর্ড। ওভালে অনুষ্ঠেয় তৃতীয় টেস্টে দলে নতুন দুজনকে সুযোগ দিয়েছে তারা। ব্যাটিং অলরাউন্ডার হিসেবে এসেক্সের টম ওয়েস্টলের উপরই ভরসা রেখেছে তারা। প্রথম শ্রেণীর ক্রিকেটে তার রয়েছে 18টি সেঞ্চুরি সহ 8050 রান। বল হাতে উইকেট নিয়েছেন 55টি। অন্যদিকে দাউদ মালান সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL-এ খেলেছেন বরিশাল বুলসের হয়ে। আন্তর্জাতিক পর্যায়ে মাত্র একটি T20 খেলা এই টপ অর্ডার ব্যাটসম্যানের। প্রথম শ্রেণীর ক্রিকেটে সংগ্রহ 8458 রান। দলের অন্য সদস্যরা হলেন রুট মঈন, অ্যান্ডারসন, বেয়ারস্টো, ব্রড, কুক, জেনিংস, রোল্যান্ড, স্টোকস ও মার্কুট। আগামী 27 জুলাই ওভালে শুরু হবে 2 দলের তৃতীয় টেস্ট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় টানা 2 দিন বৃষ্টিপাত। নিম্নাঞ্চল প্লাবিত, জনজীবনে দুর্ভোগ। চট্টগ্রামে দিন দুপুরে ঘুমন্ত অবস্থায় মায়ের কোল থেকে শিশু চুরি। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল ঘটনা, উদ্ধার অভিযানে পুলিশ। রাজধানীতে ধর্ষণের পর হত্যার 2 মামলায় গ্রেফতার 5। বন্ধুত্বের ফাঁদে ফেলে ঘটনা ঘটায় আসামিরা, ব্রিফিংয়ে পুলিশ।
নেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের বাধা, সংঘর্ষ। তারিখ আগে ঘোষণা হলেও নোটিশ আকারে জারি পড়ে। এবং অনুমতি না নিয়ে বিদেশ যাওয়ায় বেগম জিয়াকে ফিরিয়ে এনে বিচার কাজ পরিচালনায় রাষ্ট্রপক্ষের আবেদন। 24 জুলাই শুনানি। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্কের অভিনম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।